আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপের আমেজের মধ্যে যাতে আমরা আমাদের নিজের দেশের ক্রিকেটটাকে না ভুলে যাই, বিকজ অপর দিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ চলছে, 3 ফরম্যাটেরই সিরিজ চলছে এবং অবশ্যই এটা একটি ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে আমরা ওয়ান অফ টেস্ট এবং ওডিআই সিরিজটা হেরেছি। বাট আজকে সেকেন্ড টি-টোয়েন্টিতে আমাদের টিম একটা ক্লিনিক্যাল ভিক্টরি ক্লিঞ্চ করেছে, উইচ ইজ টু মাচ অ্যাপ্রিসিয়েটেবল সেকেন্ড টি-20-এ। তো এই ম্যাচটার একটা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করব। তাছাড়াও আরও কিছু ক্রিকেট রিলেটেড কথাও, কিছু আপডেটস এসেছে, সেগুলো নিয়েও একটা আলাপ দিব। তো ম্যাচের একটা শিরোনাম দিই, লাস্ট ওভারে সাইফুদ্দিনের 4টা ছক্কা। এটা একটা হিস্ট্রি, বাংলাদেশ টি-20 ক্রিকেট হিস্ট্রিতে কোনো ব্যাটসম্যান ফ্রম দ্য টপ অর্ডার টু দ্য টেল এন্ডার্স, কোনো ব্যাটসম্যান বাংলাদেশের টি-20 হিস্ট্রিতে 4 বলে 4টা ছক্কা দিতে পারেনি। ইটস এ রেকর্ড। কংগ্রেস টু সাইফুদ্দিন। এখন সাইফুদ্দিনকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এক ধরনের ডাইলেমা কাজ করে। ডাইলেমাটা কি? সে আদৌ কি কোনো অলরাউন্ডার কিনা, ব্যাটিং অলরাউন্ডার তার মধ্যে আছে কিনা। তো আমার ক্রিকেটীয় জ্ঞান যেটা বলে আর কি, সাইফুদ্দিন ইজ লাইক এ টেল এন্ডার পিঞ্চ হিটার। ইজ লাইক এ ক্যারেক্টার লাইক হার্ষিত রানার মতো একটা ক্যারেক্টার সাইফুদ্দিন, যে লাস্টে এসে অনেকগুলো ক্রুশাল রানস সে করে দিয়ে আসতে পারবে, ক্যামিও টাইপ ইনিংস সে খেলে দিয়ে আসতে পারবে। ইউ ক্যান কল হিম বোলিং অলরাউন্ডার অলসো। সাইফুদ্দিনের উপর যে যদি আপনি একটু নরিশমেন্ট দেখান সে কতটুকু বড় অস্ত্র হতে পারে, সেটার প্রমাণ আমরা বারংবার পেয়েছি। আমরা যদি একটু সময়ের পিছনে যাই, 2019-এর সেই ট্রাই নেশন সিরিজ, আমাদের বাংলাদেশ ফার্স্ট যখন কোনো মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওই ট্রাই নেশন সিরিজে সাইফুদ্দিনের বড় একটা ভূমিকা আছে, সাইফুদ্দিন এবং সৌম্য সরকারের। পরবর্তীতে সাইফুদ্দিন বিভিন্ন টাইমে টি-20 ফরম্যাটটাতে লিটারালি নিজের জাতটা চেনানোর ট্রাই করেছেন। বোলিংয়ে ওই রকমভাবে তার কোনো ভেরিয়েশনস বা ভেনাম নাই, বাট কিছু কিছু জায়গায় ব্যাটিংয়ে উনি ক্লিক করে যান। তো সাইফুদ্দিনের মেইন প্রবলেমটা হচ্ছে তার ধারাবাহিকতা এবং তার স্ট্যান্ডার্ডের অভাব। একটু লো স্ট্যান্ডার্ড এখনও তিনি, তার স্ট্যান্ডার্ডটাকে একটু মেনটেন করা দরকার। এটার জন্য হয়তো আমাদের দেশীয় কোচেস যারা আছেন বা আমাদের বিসিবির প্যানেলে তার উপর আরেকটু ধার দিতে হবে, বিকজ হি ক্যান বি এ ক্যারেক্টার যার উপর আমরা 27 ওয়ার্ল্ড কাপেও রিলাই করতে পারি। তো এই ম্যাচের কথায় আসি। ম্যাচ আমরা জিতেছি, বাট ওই রকম খুশি হওয়ার আমি কিছু দেখি না ম্যাচটার মধ্যে। প্রথমত 5বার যখন একজন ব্যাটসম্যানকে জীবন দান করা হয়, সাইফ হাসান 5বার আপনাকে জীবন দান করা হয়েছে, তাও আপনি ইনিংসটাকে আপনি বিল্ড আপ করে আসতে পারেন না। একটা 50 করার পর 42 বলে একটা 52 ইনিংস, 52 রানের ইনিংস, আমি এটাকে বলবো একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট, একটা সুইসাইডাল ইনিংস আপনি খেলেছেন আর কি, জাস্ট একটা 50 সংখ্যা বাড়ানোর জন্য। যে বলে আপনি আউট হয়েছেন, সিকান্দার রাজার যে বলে সাইফ হাসান আউটটা হয়েছে, এটা ইট ওয়াজ নট আ বল যেটাকে আপনি মিড উইকেটের দিকে স্প্ল্যাশ করবেন। বুঝাই যাচ্ছে যে সিকান্দার রাজা আপনাকে আউট অফ থার্ড স্টাম্প আপনাকে দুসরা করার ট্রাই করতেছে, আপনাকে ট্রাই করছে শট খেলানোর। ওই 3 নাম্বার বলটা ছিল একটা গুগলি, ওই ফাঁদে আপনি পরাস্ত হয়েছেন। বারংবার আপনি চান্স আপনাকে দেওয়া হয়েছে, বাট আপনি ওই রকম রিলায়েবিলিটি দেখাতে পারেন নাই নিজের ইনিংসে। আমি অনেকটা পরিমাণ কি বলবো ডিসস্যাটিসফাইড এই ব্যাটিং থেকে। সবচেয়ে বড় শকিং বিষয় যে 120-এ 1 উইকেট পড়ার পর 142-এ 5 উইকেট আমাদের পড়ে যায়। তার মানে আমাদের মিডল অর্ডারটা এখনও এত পরিমাণ ভালনারেবল। টপ অর্ডার যাওয়ার পর প্রেশার অ্যানালাইসিস করা, প্রেশারটাকে কাঁধে না নিয়ে কীভাবে ইনিংসটাকে রিবিল্ড করা যায়, কীভাবে নিজেদের মতো করে ইনিংসটাকে আরেকটু আউটরেজিয়াস করা যায়, সেটা মিডল অর্ডাররা জীবনে করতে পারে না আমাদের। আজকের ম্যাচে তো আপনি দোষ দিতে পারবেন না যে টপ অর্ডাররা নিজেদেরটা করে আসে নাই। টপ অর্ডার দুজন ব্যাটসম্যান যতই খারাপ খেলুক, তারা আপনাকে 120 রানের একটা ওপেনিং পার্টনারশিপ এনে দিয়েছে, উইচ ইজ মোর দেন এনাফ ইন এ টি-20 গেম, মোর দেন এনাফ। মিডল অর্ডারের ওই টাইমে দায়িত্বটা কী ছিল? কিছুটা পরিমাণ অ্যাঙ্কারিং রোলটা আদায় করে যথাসম্ভব স্কোরটাকে বাড়িয়ে নেওয়া।
আমরা 185-এর পিচ এটা না, হারারে স্পোর্টস ক্লাব তো 185-এর পিচ এটা না। আপনাদের বোলিংটা আজকে একটু ক্লিক করে গেছে, তাও আপনারা রান খেয়েছেন মারাত্মকভাবে। মিনিমাম 195 to 200 আই ওয়াজ এক্সপেক্টিং ফ্রম দ্যাট টাইম, যখন 120 আমাদের ছিল। পরবর্তীতে ইয়াসির আলী রাব্বি এবং সাইফুদ্দিনের একটা সুপার ন্যাচারাল নক আমাদেরকে 187 পর্যন্ত নিয়ে যায়। দ্যাটস আ ভেরি গুড। বাট ব্যাটিংয়ের যে ইম্যাচিউরিটি এখনও আমাদের ব্যাটসম্যানদের মধ্যে আছে ইন দ্য কেস অফ টি-20 ক্রিকেট, যেটা আমাদের অনেক বড় অংশে ভোগাবে। আমরা অনেকে হয়তো জানি যে 2028 টি-20 বিশ্বকাপের কাঠামোটা চেঞ্জ হচ্ছে। এখন এরকম একটা ভালনারেবল ব্যাটিং 28 বিশ্বকাপে নিয়ে গেলে খুবই পরিমাণ আমাদের পস্তাতে হবে। যে প্রত্যেকটা একটা ট্রানজিশনাল ফেজ আছে ফুটবলে, যেরকম আমরা বলি যে রোল ক্ল্যারিফিকেশন, প্রত্যেকটা অংশের রোল ক্ল্যারিফিকেশনটা মেনটেন করতে হবে। আমাদের ওপেনাররা তাদের দায়িত্বটা করে দিয়ে গেছেন, একটা স্টেবল স্টার্ট এনে দিয়েছেন পাওয়ার প্লেতে অনেকগুলা ব্যাড শটস আমরা দেখেছিলাম সাইফ হাসানের কাছ থেকে, তাও একটা ডিসেন্ট পাওয়ার প্লে আমাদের গিয়েছে 54 ফর নট। 120 পর্যন্ত একটা সুন্দর একটা ক্লিনিক্যাল স্টার্ট আমাদের ওপেনাররা আমাদের দিয়ে গেছেন। বাট দ্য মেইন প্রবলেম ইজ আওয়ার মিডল অর্ডার। তৌহিদ হৃদয়, পরবর্তীতে নুরুল হাসান সোহান বা অন্য যার কথা বলি, শুধু এই ম্যাচটা না, আমাদের ব্যাটিংয়ের কলাপসেশনের সবচেয়ে বড় দায়ভার আমাদের মিডল অর্ডারদের নিতে হবে। তৌহিদ হৃদয়ের আমি তাকে দোষ দিব কি না আই ডোন্ট নো। তৌহিদ হৃদয় ইজ লাইক এ বিগ ম্যাচ প্লেয়ার আমার কাছে যা মনে হয়। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিম যখন এরকম 35/5 হয়ে গিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে, সেখান থেকে একটা সেঞ্চুরি করে আমাদের ইনিংসটাকে অনেকটা পরিমাণ বিল্ড আপ করেছিলেন। তৌহিদ হৃদয় হ্যাজ দ্য ট্যালেন্ট, বাট প্রবলেম হচ্ছে তার ধারাবাহিকতা এবং তার শর্ট সিলেকশন। তার যে ন্যাচারাল টেকনিকের উপর যদি উনি চেঞ্জ না আনেন, তাহলে টি-20 ক্রিকেটে এক্সেপশনালি টিকার কোনো সুযোগ নেই। আমি অনেকগুলো ভিডিওতে তৌহিদ হৃদয়ের ব্যাটিং অ্যানালাইসিসটা করেছিলাম। হি ইজ লাইক এ ব্যাটসম্যান যে উনি প্রথম 8-10টা বল ওনার লাগে সেট হতে, এবং সেট হতে উনি যে অংশটা সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার ডিপ মিড উইকেটের রিজিয়নটা, সিঙ্গেল স্কোরিং অপশনটা উনি অ্যাভেল করতে চান, সিঙ্গেল স্কোর করতে চান। তো যারা একটু স্ট্যান্ডার্ড মাপের প্লেয়ার আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যারা তৌহিদ হৃদয়কে দেখেছেন, তারা তৌহিদ হৃদয়কে আউট করার একটা সিম্পল প্যাটার্ন ফলো করেন, যে ডিপ মিড উইকেট, ডিপ মিড অনে দুটো করে ফিল্ডার রেখে দেন, যাতে তৌহিদ হৃদয় স্কোরিং অপশনগুলো বন্ধ হয়ে যায়, এবং এই প্রেশারে, এই নার্ভে তৌহিদ হৃদয় নিজে উইকেটটা গিফট করে দিয়ে আসেন। যেটার উদাহরণ লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান আমাদের দেখিয়েছিলেন কীভাবে তৌহিদ হৃদয়কে আউট করতে হয়। ইট ইজ এ ভেরি মাচ কনসার্নেবল পয়েন্ট ফর তৌহিদ হৃদয়। পরবর্তীতে আমাদের অন্য মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমি ওইরকম কোনো ম্যাচিউর ক্রিকেট খেলার আমি কিছু দেখি নাই। পরবর্তীতে আমাদের আরেকটা দুর্বলতা এক্সট্রা বাউন্স খেলাটা। পুরোটা সিরিজে, পুরোটা ট্যুরে, ওয়ান অফ টেস্টের কথা বলি, ওডিআইয়ের কথা বলি এবং টি-20-র কথা বলি, ফার্স্ট টি-20-তে দুজন বোলার রিচেট এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি, দুজন 6.5 ফিটের উচ্চতা দুজন বোলার আমাদেরকে এত পরিমাণ টেরিফাইড করেছে তাদের এক্সট্রা বাউন্সটা। যেহেতু জিম্বাবুয়ের কন্ডিশনে খেলা, যেখানে এমনিই ইভেন বাউন্সই হয়, বল ভালো মতো ক্যারি হয়, সেখানে এরকম একটা লম্বা পেসার, সে নিজের সবচেয়ে বড় অস্ত্রটাই থাকবে এক্সট্রা বাউন্স। এবং আমাদের ব্যাটসম্যানদের ইহখাল থেকে দু ধরনের বলারদের ফেস করতে তাদের বেগ পেতে হয়। প্রথমত তো লম্বা হাইটের বলার যাদের মধ্যে এক্সট্রা বাউন্স থাকে, এবং দ্বিতীয়ত লেগ স্পিনার, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের ব্যাটসম্যানদের ইহকাল থেকে এই দুটো জিনিস হয়ে আসছে। এটা হচ্ছে প্রবলেম। এখন আমার কথা হচ্ছে যে এই সিরিজ পরে যখন সাউথ আফ্রিকাতে আপনি যাবেন, যেটা হচ্ছে 27 ওয়ার্ল্ড কাপের ভেন্যু, সেখানে যখন মার্কো ইয়ানসেন, কাগিজো রাবাডাদের মতো বলার আপনি খেলবেন, তখন আপনার অবস্থাটা কী হবে? যদি এইরকম আনস্ট্যান্ডার্ড ব্যাটিং আপনারা এখনও যদি এক্সট্রা বাউন্স খেলতে ভয় পান। সামনের মাসে আগস্টে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ, যেখানে ফ্রন্টলাইন বোলার্সরাই খেলবেন, যেটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে উইথ দ্য সোর্স, ফ্রন্টলাইন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরাই খেলবেন। তো ওই রকম কন্ডিশনে নিজেদের অ্যাডাপ্টেবিলিটি এখন আপনাদের হয় নাই। পেস ফ্রেন্ডলি কন্ডিশনে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিকে অনেক বড় সমস্যা আছে। শর্ট সিলেকশন, বল এক্সিকিউশন, লাইন ম্যানেজমেন্ট করা, কোনো কিছু আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ম্যাচিউরিটি লেভেলের ছিল না, যেটা ছিল আমাদের একটা টাইমে মুশফিক ভাই, সাকিব ভাইদের মধ্যে।
যারা দেখিয়ে দিয়েছেন সেনা কান্ট্রিজের কন্ডিশনগুলোতেও ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে কীভাবে ব্যাটিংটা করে আসা যায়। এই জন্যই তো 2019-এ সাকিব আল হাসান যে পারফরমেন্সটা দিয়েছিলেন, যেটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অ্যান অলরাউন্ডার ইন দ্য ক্রিকেট হিস্ট্রি। তো ওই স্ট্যান্ডার্ডটা, যে স্ট্যান্ডার্ডটা আমাদের আগের পঞ্চপাণ্ডবের ব্যাটসম্যানদের মধ্যে ছিল, এখন সেটা নাই। এটা এমন একটা ডিবেটেবল পয়েন্ট। আমি ডিবেটেবল জায়গায় যাব না, আমি আমাদের টেকনিক্যাল জায়গায় যাব। কথা হচ্ছে জুলিয়ান উড এসে যখন আমাদের পাওয়ার ব্যাটিংটা শেখান, বা আমাদের পাওয়ার ব্যাটিং কোচ যিনি আছেন, সম্ভবত এখন এক খবর আসছে যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ হয়তো আমাদের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন। তো এত ভালো কোচেস আসছে, প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিকতা এবং গেম মাইন্ড সেট আপের উপর। লিটারালি আমাদের গেম মাইন্ড সেট আপটা ঠিক নেই টি-20 ক্রিকেটটা নিয়ে। ইটস হাই টাইম ব্যাটসম্যানদের উপর সেশন তৈরি হোক এই টি-20 ক্রিকেটটার উপর। প্লাস 27 ওয়ার্ল্ড কাপ আছে, এগুলো নিয়েও। পরবর্তী আমাদের বোলিংয়ের কথায় আসে। ফার্স্ট অফ অল রিশাদ একটা হ্যাটস অফ তো অবশ্যই ডিজার্ভ করে, তার বেস্ট বোলিং ফিগার্স ইন টি-20 যেটা আজকে তিনি করেছেন। 26 রানে 4টা উইকেট তিনি পেয়েছেন, হুইচ ইজ টু গুড টু সি। যে এরকম পেস ফ্রেন্ডলি কন্ডিশনেও যে রিশাদ তার জাতটা চিনিয়েছেন লেগ স্পিনার হিসেবে। এবং রিশাদের অধারাবাহিকতার কারণটাই ছিল আর কি কন্ডিশন বেস্ট। আমরা যদি বিগ ব্যাশের রিশাদকে দেখি, ওই বিগ ব্যাশের কন্ডিশনটা তাকে শ্যুট করেছিল, ওনার লেন্থ ম্যানেজমেন্টটা তাকে শ্যুট করেছিল। যে লেন্থটায় উনি বলগুলো পিচ করিয়েছিলেন, গুড লেন্থের ওই পিচ করা বলগুলোই তাকে উইকেট এনে দিয়েছিল। আর উপমহাদেশের কন্ডিশনে এই লেন্থটা কাজ করে না। পরবর্তী যখন জিম্বাবুয়ের কন্ডিশনে উনি গেলেন, সেখানে আরেকটা লেন্থ তাকে ডিজার্ভ করতো। তো এই লাইন ম্যানেজমেন্টটাই আসলে রিশাদের সবচেয়ে বড় বাধা, কন্ডিশনটাকে ভেরি করে। তো এই জিনিসটা তার আরেকটু কাজ করতে হবে। পরবর্তীতে আসি, তাসকিন আজকে একটু এক্সপেন্সিভ ছিলেন, ডোন্ট নো ওয়াই। ওনার তো সবচেয়ে বড় রোগী হচ্ছে যে উনি থার্ড স্টাম্পের বাইরে অনেক বড় একটা উইথ দিয়ে দেন ব্যাটসম্যানদের। এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রবলেম। উনি আউটসুইং করাতে চান। এবং নাহিদ রানাও হয়তো উনি ইনজুরিতে পড়েছেন, ওনার স্পেল শেষ করে আসতে পারে নাই। হোপিং ফর দ্য বেস্ট, উনি যাতে সুস্থ হয়ে ওঠেন। এবং নাহিদ রানাকে টি-20তে খেলানো আসলে মনে করবে একটা সেলফ নাইফিং কাজ, তার যে কনফিডেন্সটাকে ভেঙে ফেলার জন্য। পরবর্তীতে এখন কথা হচ্ছে যে এই সিরিজটার পরে অবশ্য আমাদের ব্যাটসম্যানদের উপর কাউন্সিলেশনটা দরকার। হোয়াট ওয়ার দ্য মেজর ইস্যুস ইন জিম্বাবুয়ে? ওডিআই সিরিজ হারার কারণটা কী ছিল? আর টেস্টে কেন আমরা ইনিংস ব্যবধানে হারলাম? এত একটা সুন্দর পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করে আসার পরে কেন অবস্থা হলো? একটা কাউন্সিলিংয়ের দরকার। বিকজ 27 ওয়ার্ল্ড কাপ দরজায় করা নাড়ছে। সেম কন্ডিশন, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, 3 দেশের সেম কন্ডিশন। এই কন্ডিশনে আমাদের ব্যাটসম্যানদের অ্যাডাপ্টেবিলিটিটা কীরকম হবে, আমাদের টপ অর্ডারদের কীরকম রোল ক্ল্যারিফিকেশনটা দরকার, সেটা এখন থেকে যদি আমরা না চিন্তা করি, অবস্থাটা হয়ে যাবে ইন্ডিয়ার মতো। আমরা দেখছি ইন্ডিয়ার সেকেন্ড ওডিআইতে কীভাবে তারা স্ট্রাগল করেছে তাদের ওপেনিংটা। রোহিত কোহলি বাদে ওই রকম আমি কাউকে সেট হতে দেখছি না। শ্রেয়াস আয়ার এবং শুভমান গিল, দে আর দ্য নেমস, বাট মিডল অর্ডার্সে ওই রকম কোনো লাক্সারিয়াস নাম নেই। এখন রোহিত কোহলিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তারা খেলবেন কি খেলবেন না, এটা আলাদা বিষয়। এই বিষয়টা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। এখন কথায় আসি, বেসিক্যালি হোয়াটস নেক্সট ফর আওয়ার টিম। উই হ্যাভ টু চেঞ্জ দ্য মাইন্ডসেট, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ট্যাকটিক্স, অ্যান্ড উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ইম্যাচিউরিটি। আমাদের ইম্যাচিউরিটিতে পাল্টাতে হবে টি-20 ক্রিকেট থেকে। ম্যাচিউর ব্যাটিংটা আমাদের শিখতে হবে। এবং এটা হচ্ছে কথা, হোপিং ফর দ্য বেস্ট। সামনে অস্ট্রেলিয়ার সাথে আমাদের টেস্ট সিরিজ, এবং 27 ওয়ার্ল্ড কাপে তার যদি আমরা কোয়ালিফিকেশনটা করতে চাই, আমাদের অনেকগুলো ওডিআই জিততে হবে। জিম্বাবুয়ের সাথে আমরা হেরেই একটা আকাম বাঁধিয়ে ফেলেছি। তো দেখা যাক কী হয়। এবং লিটারেলি আরেকটা যে বিষয় নিয়ে আলাপ দিতে যাচ্ছে, আইসিসি অনেকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটকে নিয়ে, 3টা ফরম্যাটকে নিয়ে কিছু সিদ্ধান্ত পেন্ডিংস আছে। ফার্স্ট অফ অল 27 ওয়ার্ল্ড কাপের ফরম্যাটে একটু চেঞ্জ এসেছে। ফরম্যাটে কি চেঞ্জটা এসেছে যে 14টা দল নিয়ে এবার ওয়ার্ল্ড কাপ হবে রেগুলেশন পর্যায়ে। মেইন পর্যায়ে তো 12টা দলই খেলবে, মেইন পর্যায়ে তো 12টা দলই খেলবে। এর খেলা শুরু হওয়ার আগে একটা সুপার সিরিজ হবে 3 দলের মধ্যে। 3 দলের থেকে 2টা দল
কোয়ালিফিকেশান করে 14 দলের সাথে ঢুকবেন। পরবর্তীতে এই 12 দলের হবে বেসিক্যালি 12 দল থেকে রাউন্ড অফ 7 নিশ্চিত হবে, রাউন্ড অফ 7 থেকে হবে এলিমিনেটর। তো অনেকগুলো ফেজ তারা বাড়ানোর ট্রাই করতেছে, উইচ ইজ একটা কনসার্নেবল পয়েন্টও বলা যায়। পরবর্তীতে বলা যেতে পারে যে ক্রিকেটটাকে আর একটু এক্সট্রোভার্টাইজেশন করতে গিয়ে বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে। প্রভাবটা পড়তে পারে বেসিক্যালি, এটাকে কি বলবো, বেসিক্যালি প্রভাবটা পড়তে পারে অ্যাসোসিয়েট নেশনসগুলোর উপরে, যে এরকম একটা জিনিস করা। তাছাড়াও যেসব সিদ্ধান্ত আরও আসছে যে দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে 4 দেশীয় আন্তঃরাষ্ট্রীয় টুর্নামেন্টসমূহ বাড়িয়ে দেওয়া। পরবর্তীতে গ্লোবাল টি20 কাপের বিষয়ে কথা হচ্ছে, যেরকম আমরা ফুটবলে দেখি যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, সেরকম একটা গ্লোবাল টি20 কাপের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথাও হচ্ছে, যেটা করার ফলে ইয়েস ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট আমার মনে হয় দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে ফেলাটা আসলে অ্যাসোসিয়েট নেশনদের জন্য একটা বড় ধাক্কা, বিকজ তাদের রেভিনিউ জেনারেশন, তাদের ক্রিকেট কাঠামোর একটা উন্নয়ন দরকার। পরবর্তীতে তাদের প্লেইং স্ট্র্যাটেজিটা পাল্টানো, বিকজ অনেক অ্যাসোসিয়েট নেশনের লিজেন্ডসরা এই বিষয়ে অলরেডি তারা কন্ট্রোভার্সি শুরু করেছে যে 28 টি20 ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি এইটার ফর্ম্যাট চেঞ্জ নিয়ে অনেকগুলো কথা এসেছে, বিকজ অনেক বছরের পর সুপার 10 জিনিসটা আসতেছে। সুপার 10-এর পর সরাসরি সেমিফাইনাল না হয়ে এলিমিনেটর রাউন্ড হবে, এলিমিনেটেড থেকে সেমিফাইনাল যাচ্ছে। তো বেসিক্যালি প্রতিযোগিতা বাড়াতে গিয়ে দেয়ার আর সাম মিসম্যানেজমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জিনিসটা আসছে, এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, বিকজ দেখেন যে টিমটা ফুল একটা বছর ভালো টেস্ট খেলে আসছে, একটা খারাপ ম্যাচে সেমিফাইনালে সে হেরে গেল, একটা খারাপ সেশন বা এক দুইটা খারাপ সেশনে ওই সেমিফাইনালটা হেরে গেল, তো এটা একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে না, সে যে ফাইনালটা খেলতে পারবে না। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল এক্সিস্ট করাটা আমি মনে করি না কোনো একটা ভালো সিদ্ধান্ত হবে। ফুল বছরের টেস্ট ইকোসিস্টেম, ফুল বছরের পারফরমেন্সের উপরেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা হয়ে থাকে, যেটা একটা সুন্দর সিস্টেম ছিল। সেমিফাইনাল নিয়মটা আদৌ এটা ভালো কোনো সিদ্ধান্ত হবে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। তো আশা করব আইসিসি যেহেতু সিদ্ধান্তগুলো নিচ্ছে, উনি অ্যাসোসিয়েট নেশনগুলোর উপর বেসিস করেই যাতে সিদ্ধান্তগুলো নেয়, বিকজ দিন শেষে জায়ান্টসদের থেকেও অ্যাসোসিয়েট নেশনগুলোর গুরু দায়িত্ব আপনাদের উপর বেশি থাকে। তো দ্যাটস ফর অল টুডে। অনেকগুলো অ্যানালিটিক্যাল কথাবার্তা বললাম। তো আমার ভিডিওটা যারা ফেসবুক আমার মেইন প্রোফাইলে দেখছেন বা পেজে দেখছেন, অবশ্যই জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন স্পোর্টস রিলেটেড, ক্রিকেট এবং ফুটবল রিলেটেড অ্যানালিটিক্যাল জিনিস দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।